গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩৯১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৩ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, ঢাকা বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২ জন ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ২৬ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪,৪৬০ জন। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪,৩৪৫ জন। তবে জুন মাসেই এর চেয়ে বেশি মানুষ এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ৫,৯৫১ জন। সরকারি হিসাব বলছে, এ যাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে, আর চলতি জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত আছে। আমরা আজকে এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল ইসলাম। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। শুরুতে ডাক্তার রফিকুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান ডেঙ্গু পরিস্থিতিকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, কতটা আশঙ্কাজনক? ধন্যবাদ ৭১ টিভির সকল দর্শক এবং শুভানুদ্দীদের জন্য। দেখেন, ডেঙ্গু রোগে এবছর যে আক্রান্তের হার বা যেটা আমরা বলবো, সেটা কিন্তু ২০২৩ কিংবা ২০২৪ যদি আপনি মনে করেন, সেই তুলনায় কিছুটা কম। এবং ২০২৩-এ যে আক্রান্ত এবং মৃত্যুর হার, সেটি কিন্তু অনেকাংশে বেশি ছিল। তারপরও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণে যে ডেঙ্গু রোগের পাশাপাশি কিন্তু এখন চিকুনগুনিয়া, তারপরে করোনা রোগের আক্রান্তদের সংখ্যা কিন্তু বাড়ছে। সেই জন্য ডেঙ্গুর আর যে সিজনটি চলছে এখন, যে বর্ষার সিজন, সেই বর্ষার সিজন আপনারা জানেন যে বদ্ধ পানিতে এই ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এখন পর্যন্ত জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৫৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪,৪৬০ জনের মতো আমাদের এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এবং আপনি আরও আমাদের যে আমরা যদি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগে এই আক্রান্তের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি। এবং যেটা দেখা যাচ্ছে যে এর আগে কিন্তু ঢাকাতে প্রকোপটি খুব বেশি ছিল, এখন দেখা যাচ্ছে যে ঢাকার বাহিরেও অন্যান্য যে বিভাগগুলো আছে সেখানে কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যাটি বাড়ছে ক্রমান্বয়ে। তো এই ব্যাপারে আমাদেরকে যে সকল সাবধানতা অবলম্বন করা দরকার, সেগুলোকে আমাদেরকে সকলকে সেই ব্যাপারে সাবধানতা অবলম্বন করা দরকার, যেন ডেঙ্গু রোগের যে প্রকোপ সেটি যেন আমরা প্রথম থেকে শুরু থেকেই সেটিকে কন্ট্রোল করতে পারি। তাহলে এই ক্যাজুয়ালিটির সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং হাসপাতালে ডেঙ্গু রোগের যে চাপটি হয়, সেই চাপটা কিন্তু অনেকাংশে সকলের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলবে। জি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আপনি কি আশঙ্কা করেন বা আপনি কি দেখছেন পরিস্থিতিটা? বিশেষ করে ডাক্তার রফিকুল ইসলাম বলছিলেন যে ডেঙ্গুর সঙ্গে সঙ্গে এখন চিকুনগুনিয়া এবং করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এগুলো কি ওভারল্যাপ করতে পারে, মানে একই রোগীর মধ্যে, বা মানে পরিস্থিতি জটিল করতে পারে এগুলো? ধন্যবাদ আপনাকে। এখন যেটা হলো, আমাদের এই সময়টায়, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই রেনি সিজনটায় বৃষ্টি, ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে আবার খরা, এই অবস্থায় জন্মানোর জন্য খুব উপযুক্ত পরিবেশ, সাথে হাই হিউমিডিটি। তো এই অবস্থায় আমাদের ডেঙ্গু বাড়বে, এটাই আমরা এই প্রস্তুতিটা থাকে। এবং অধ্যাপক রফিকুল ইসলাম যেমন বলছিলেন যে ২০২৩ বা ২০২৪-এর তুলনায় এখন পর্যন্ত সংখ্যা আশঙ্কাজনক নয়। আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে আমাদের বেড অনুযায়ী যে ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, তাতে আমরা সামাল দিতে পারছি। কিন্তু যদি এই সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যায়, যেটা জুলাই শুরুতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে হয়তো বা আমাদের জন্য এটা একটু বার্ডেন তৈরি করতে পারে।
আর পাশাপাশি আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে ডেঙ্গু ছাড়াও এই সময়ে জ্বর, চিকুনগুনিয়া হচ্ছে এবং ভালোভাবেই হচ্ছে, কোভিডও হচ্ছে। তবে একই সাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাধারণত ডাবল ভাইরাল ইনফেকশন একই সাথে হয় না, খুব এক্সেপশনাল ক্ষেত্র ছাড়া। তো কাজেই আমরা শুরু থেকেই যদি যে কোনো জ্বরের রোগীকে প্রথম থেকেই ডক্টরের তত্ত্বাবধানে যাই, ডক্টরের পরামর্শ নেই, হসপিটালে যাই, তাহলে এটা আমরা সহজেই ডায়াগনোসিস করে ফেলতে পারবো যে এটা ডেঙ্গু না চিকুনগুনিয়া না কোভিড। তো কাজেই এইটা একত্রে ওভারল্যাপ হওয়া বা একটা চিকিৎসা মানে এক রোগের জন্য অন্যটার চিকিৎসা পাওয়া এই রকমটার সম্ভাবনা খুবই কম এবং সিমটম অনুযায়ী রোগগুলো কিছুটা আলাদা। আমরা ক্লিনিক্যালিও করে ফেলতে পারি, যারা এই রোগগুলোর চিকিৎসা করি তারা এই রোগগুলো সিমটম থেকেও আলাদা করে ফেলতে পারে। আমি খুব সিম্পল কিছু টেস্টকে এই একইভাবে একই সাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া বা কোভিড কোএক্সিস্ট করবে এই সম্ভাবনা নেই বললেই চলে। আচ্ছা, মানে রোগীদের জন্য আসলে পরামর্শটা কি সেক্ষেত্রে? কারণ তিনটাতেই জ্বর হয় এবং অনেকগুলোতে সিমটমও কাছাকাছি, মানে মানে কিভাবে তারা, এবং এমন কি হতে পারে যে ডেঙ্গু হয়েছে, পরীক্ষা করেছে কিন্তু ধরা পড়েনি, কিন্তু সেটা মানে এরকম মিস হতে পারে কিনা? জি জি, এটা হতে পারে। আচ্ছা, আমি তাহলে এটা একটু শুরু থেকে বলি যে তীব্র জ্বরের সাথে গায়ে ব্যথা, মাথা ব্যথা, চোখ ব্যথা, হ্যাঁ, সারা শরীরে ব্যথা, হ্যাঁ, তার সাথে হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টারাইটিস, বমি, পায়খানা এরকম যদি থাকে, সাথে র্যাশ থাকে, হ্যাঁ, তাহলে এটা ডেঙ্গুর সম্ভাবনা বেশি। এগুলো হচ্ছে মোটা দাগের কথা। আর যদি জ্বরের সাথে তীব্র গিটে ব্যথা, গিট ফুলে যাওয়া এরকমটা হয়, হ্যাঁ, তাহলে সেটা চিকুনগুনিয়ার সম্ভাবনা বেশি। চিকুনগুনিয়াতে গিটের ব্যথা, গিট ফুলে যাওয়া, এইটাই হচ্ছে খুব প্রমিনেন্ট সিমটম জ্বরের সাথে। আর কোভিডের ক্ষেত্রে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকবে, যেমন সর্দি থাকবে, গলা ব্যথা থাকবে, কনজাংটিভাইটিস থাকবে। এই জিনিসগুলোর সাথে সাথে বডি মানে তীব্র গায়ে ব্যথা, র্যাশ এগুলা কম হবে। এর সাথে সাথে যদি আমরা প্রথম দিকেই আমরা ডেঙ্গুর জন্য বলি যে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি যদি ডেঙ্গুর অ্যান্টিজেন NS1 টেস্ট করে ফেলি তাহলে এটা পজিটিভ আসবে। ক্ষেত্র বিশেষে এটা নেগেটিভ হয়েও ডেঙ্গু হতে পারে। সেই ক্ষেত্রে আমার সিবিসি আমাকে গাইড করবে যে টোটাল কাউন্ট যদি WBC কমে আসে, আমার প্লেটলেট কাউন্ট একটু কমের দিকে চলে আসে, হিমাটোক্রিট একটু বেড়ে যায়, তার সাথে পেশেন্টের একটু প্রেশার কমের দিকে যায়, শরীরে কোথাও পানি এসে যায়, যেমন পেটে পানি আসা, হাতে পায়ে মুখে পানি আসা, যদি এরকম কিছু সিচুয়েশন হয় বা কোথাও কোনো আনইউজুয়াল ব্লিডিং হয়, সেগুলো ডেঙ্গুর পক্ষেই যাবে। আর আমরা এছাড়া আরো কিছু টেস্ট, যেমন লিভার ফাংশন টেস্ট, আমরা এনজিপিটি, এনজিওপি এগুলো বেড়ে যায়। আর এর বাইরে আমরা কনফার্মেটরি টেস্ট করতে পারি RT-PCR করে। তা RT-PCR ফর ডেঙ্গু, চিকুনগুনিয়া সব জায়গায় হয় না, অল্প কয়েকটা প্রাইভেট হসপিটালে হয়। তো কাজে ওইটা দিয়ে আমরা শিওর ভাবেই আলাদা করে ফেলতে পারি। কিন্তু চিকুনগুনিয়ার অ্যান্টিবডি টেস্ট এটা জ্বরের সময়ে প্রথম 2 সপ্তাহের মধ্যে এটা পজিটিভ আসে না। কাজে ওটা নেগেটিভ আসলেও এটা যে চিকুনগুনিয়া না তা বলে ফেলা যাবে না। আর একটা উইন্ডো পিরিয়ড আছে যে NS1 সাধারণত 3 দিনের পরে নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবার আমরা ডেঙ্গুর অ্যান্টিবডি IgM এটা 5 দিনের আগে পজিটিভ হয় না। তো এই 3 থেকে 5 দিন এই সময়ের মধ্যে যদি আমি ডেঙ্গুর অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কোনো টেস্টই করি সেটা নেগেটিভ আসার সম্ভাবনা থাকে। তো কাজে এটা নেগেটিভ হলে যে এটা ডেঙ্গু না তা আমরা বলবো না। আমরা অন্যান্য পারিপার্শ্বিক সিমটম, সাইন এবং সিবিসি দেখে আমরা ডেঙ্গুর সিদ্ধান্ত নিতে পারি। আর কোভিডের ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এইটা এইবারের যে কোভিড যেই সাব ভেরিয়েন্ট অফ অমিক্রন দিয়ে হচ্ছে NB181, এইটা অনেক ক্ষেত্রে র্যাপিড অ্যান্টিজেন এমনকি RT-PCR ও নেগেটিভ আসতে পারে, যেহেতু একটু সাব ভেরিয়েন্ট। হ্যাঁ, তো যেহেতু এইবারের এই যে কোভিডটা হচ্ছে এটার ইনফেকশাস রেট অনেক হাই, বাট এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, দ্যাট মিনস নিউমোনিয়া করে না বলে এই পেশেন্টের মর্টালিটি ভেরি ভেরি লো। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যদিও আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে
কোভিডের জন্য আলাদা করে ট্রায়ালস এবং কোভিডের জন্য আলাদা করে আইসোলেশন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কোভিডের একটু সংখ্যা, ধরেন এই সংখ্যাটা যদি আমরা বলি, এই সিজনে গত বছরও আমরা যত কোভিড টেস্ট করেছি নট মোর দেন 11%, বেশি ডায়াগনোসিস হয় নাই পজিটিভ, এবারও এর বেশি হয় নাই। কাজে এই সময়টায় একটু ভাইরাসের প্রকোপ বাড়ে, সেই হিসাবে হয়তো অন্য সময়ের তুলনায় একটু বেশি দেখা যায়, কিন্তু এটা যে খুব অ্যালার্মিং তা না। কাজেই আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, বাট খুব ভীত হওয়ার, প্যানিক হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি, কিন্তু যেহেতু 3টি রোগী একসঙ্গে হচ্ছে, তার মানে আপনার মানে আলোচনায় আমি যেটা মোটা দাগে মানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ডাক্তারের তত্ত্বাবধানে থাকাটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার কাছে। মানে শুরু থেকেই জ্বর হলে বা কোনো সিমটম থাকলে, কারণ তাকেই আসলে সিদ্ধান্তগুলো নিতে দেওয়া উচিত। কারণ আমরা তো জ্বর জারি হলে যেহেতু জানি যে ডেঙ্গু হলে পরিস্থিতিটা কখনো কখনো রোগীদের খারাপ হয়ে যায়, সুতরাং ডাক্তারের তত্ত্বাবধানে থাকাটা গুরুত্বপূর্ণ। ডাক্তার রফিকুল ইসলাম, এটা আপনি খুব সঠিক বলেছেন। মানে জ্বর হলে এটাকে সাধারণ জ্বর বলে অবহেলা না করা। জি, জ্বর হলে শুরুতেই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া, নিকটস্থ গভর্নমেন্ট হসপিটালে গিয়ে একটা পরামর্শ নেওয়া এবং তার তত্ত্বাবধানে থাকা। উনি এরপরে বাকিটুকু আপনাকে একটা গাইড করবে যে এক্স্যাক্টলি, মানে সিদ্ধান্তটা ডাক্তারকেই নিতে দেওয়া ভালো। কারণ আমরা তো আসলে জ্বর জারি হলে যেটা যে আমরা দেখি 3 দিন 4 দিন বাসায় বসে, সেই সময়ে যেহেতু ডেঙ্গু যদি হয়ে থাকে তাহলে পরিস্থিতি অনেক ক্ষেত্রেই জটিল হয়, এবং ডাক্তাররা বলেন যে সেই সময়ে যতটা জটিলতা তৈরি হয়ে যায়, রোগী যতটা খারাপ হয়ে যায়, শুরু থেকে যদি আসলে ডাক্তারের তত্ত্বাবধানে থাকেন খুব সহজেই সেটা মোকাবেলা করা সম্ভব হয় একজন বিশেষজ্ঞ ডাক্তারের ক্ষেত্রে। আমাদের প্লাজমা লিকেজ বলি আমরা, রক্তনালীর ভিতর থেকে পানি বের হয়ে যায়, বের হয়ে গিয়ে প্রেসার ফল করে যায়, আমরা হাইপোটেনশন বলি, ওইখান থেকেই শকে যায়। তো ওই জিনিসটা প্রিভেন্ট করতে গেলেই তাকে শুরু থেকেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড এবং টাইপ অফ ফ্লুইড উনি নিতে পারেন, তাহলে এই জটিলতাগুলো ঝুঁকিটা অনেক 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 কমিয়ে আনা যায়। জি, ডাক্তার রফিকুল ইসলাম, মানে হাসপাতালে ভর্তি না হলে আমরা আসলে হিসাবটা পাচ্ছি না ডেঙ্গুর ক্ষেত্রে। তো এমন তো অনেক দেখা যাচ্ছে যে বাসায় অনেকে চিকিৎসা নিচ্ছেন, বা আপনারা যেহেতু প্র্যাকটিশনার আপনাদের কাছেও অনেকে যাচ্ছেন, আপনারা বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন, সেক্ষেত্রে আসলে মানে করণীয়টা কি? আমরা তো সঠিক হিসাবটা না পেলে সমাজে কতটুকু ছড়াচ্ছে বা দেশে কোন অঞ্চলে কিভাবে কতটুকু ছড়াচ্ছে সেটা বোঝাও মুশকিল। ডাক্তার রফিকুল ইসলাম, সমাধান কি? ধন্যবাদ আপনাকে। দেখেন, আসলে ডেঙ্গু রোগের জন্য যে রোগীগুলো সাধারণত হসপিটালে ভর্তি হন সেটারই আপনারা একটা পরিসংখ্যান রাখেন, কিন্তু যেমন আমরা করোনাকালীন সময় কিন্তু আমরা কতজনের কোভিডে আক্রান্ত হয়েছিল সেটা কিন্তু আমরা, কতজন কোভিড টেস্ট করছেন তার উপরে নির্ভর করে কিন্তু আমরা সেটা দিয়ে কিন্তু আমরা কোভিড কতজন আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারতাম। তাই ডেঙ্গু রোগের ক্ষেত্র কিংবা কোভিডের ক্ষেত্র যদি আমরা বিশেষ করে যে সরকারি হসপিটাল কিংবা যে বিশেষ প্রাইভেট হসপিটালগুলোতে যে ভালো ভালো সেন্টারগুলোতে যে ডায়াগনোসিস করা হয়, সেখান থেকেও যদি আপনারা প্রকৃত ডাটাটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার সম্ভব যে অ্যাকচুয়ালি কতজন রোগী আক্রান্ত হচ্ছে। কারণ সব রোগীকেই, ডেঙ্গু রোগের সব রোগীকেই কিন্তু আমাদের ভর্তি দেওয়া সম্ভব হয় না, এবং ভর্তি করাও ঠিক না। কারণ আমাদের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যেমন ধরেন প্লেটলেট কাউন্ট কত বা হিমাটোক্রিট কত, তার ভলিউম কি, তার পালস রেট কত, তার ব্লাড প্রেশার কত আছে, তার উপরে নির্ভর করে কিন্তু আমরা সেই রোগীকে সাধারণত হসপিটালে ভর্তি করে থাকি। সেক্ষেত্রে সব রোগীকে যদি আপনি হসপিটালে ভর্তি করেন তাহলে তার দেখা যাচ্ছে যে আদার্স ডিজিজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে, অন্য রোগীর থেকে আরেক রোগী, যেটা ক্রস ইনফেকশন যেটা আমরা বলি, সেটাও কিন্তু একটা সম্ভাবনা থেকে থাকে। তাই আমরা যতটুকু পারি যে রোগীর একান্ত প্রয়োজন সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই রোগীগুলোকে কিন্তু আমরা হাসপাতালে ভর্তি করাই। তাই আমি মনে করি যে আপনার এই রোগীকে আক্রান্ত হওয়ার চেয়ে আমাদের প্রিভেনশনের দিকে যাওয়াটাই আমাদের সবচেয়ে বেশি বেটার। তো আমরা যদি প্রিভেন্ট করতে পারি, যে ডেঙ্গু রোগের জন্য মানুষকে যে সচেতনতা করে তোলা এবং কিভাবে ডেঙ্গু রোগকে প্রতিরোধ করা যায় সেই জন্য যেরকম সচেতনতা করা মানুষের মধ্যে, তাহলেই কিন্তু আপনার এই রোগের প্রতিকার করা কিন্তু অনেকাংশেই সম্ভব হবে। কিন্তু পৃথিবীর অনেক দেশ তো এই ডেঙ্গু প্রিভেনশনের জন্য তারা মানে শনাক্ত করাটা খুব গুরুত্বপূর্ণ বলছেন। কারণ শনাক্ত করার পরে ওই তার যদি চারপাশ যদি মানে মশার নিধন করে ফেলা যায়, তাহলে অন্যদের
মানে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমে বলে তারা বলছেন। এখন আমরা যদি এই হিসাবটা ঠিকমতো না পাই, কোথায় বেশি আক্রান্ত হচ্ছেন বা মানে কারা আক্রান্ত হচ্ছেন, কোন অঞ্চল, তাহলে আসলে অ্যাকশন প্ল্যানটাতে কোনো সমস্যা তৈরি হয় কিনা, ডাক্তার রফিকুল ইসলাম। জি, ধন্যবাদ। দেখেন যে এই যে আপনারা যেমন এবার কিন্তু আমরা বলতে পারছি যে বরিশাল বিভাগে আক্রান্তের হারটা বেশি, তাহলে কিভাবে আমরা এটা জানতে পারলাম? না, কিন্তু এটা তো হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা জানলাম। মানে যদি এমন হয় যে খুব মৃদুভাবে হচ্ছে, কিন্তু সে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হচ্ছে না সেই অঞ্চলে, কিন্তু অসংখ্য রোগী আছে, কারণ আমরা এখন ঘরে ঘরে দেখছি যে মানে জ্বর বা এই ধরনের মানে সিমটম নিয়ে মানুষ বাসাতেও আছেন। না না, বাসাতে থাকলেও আপনি যে আক্রান্তের সংখ্যা অনুসারে যেটা ভর্তি হচ্ছেন, যে রুগী মানে যেখানে যত বেশি আক্রান্ত হচ্ছে তত কিন্তু ভর্তির সংখ্যাটাও কিন্তু রুগীর সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আপনি আনুমানিকভাবে বা আনুপাতিক হারে কিন্তু আপনি সেভাবে বলতে পারেন যে ওই অঞ্চলে আক্রান্তের সংখ্যাটা বেশি এবং ওই অঞ্চলে রুগীর ভর্তির সংখ্যাটা কিন্তু বেশি। কারণ আক্রান্ত হলেই তো মানুষ বেশি অসুস্থ হবে এবং সেই অঞ্চলে কিন্তু রুগীটা ভর্তি হবে। তাই আমরা যদি ভর্তি হওয়ার পাশাপাশি আমি যে কথাটা পূর্বে বলেছিলাম যে ডায়াগনোসিস কী পরিমাণ হচ্ছে, কতগুলো রোগের ডেঙ্গু রোগটা নির্ণয় হচ্ছে, সেটাও যদি আমরা সাথে সাথে বিভিন্ন সেন্টারের মাধ্যমে যেটা জানতে পারি যে কতগুলো রোগ ডেঙ্গু চিকিৎসা করছে এবং তাদের পজিটিভনেসটা আসছে, তাহলে কিন্তু আমরা কিন্তু অনেকাংশে বলতে পারবো যে কতগুলো রোগের আক্রান্ত হচ্ছে এবং সেটা কোন অঞ্চলে বেশি হচ্ছে সেটাও কিন্তু আপনি যাচাই করতে পারবেন। জি, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, আমরা এই ডেঙ্গু তো অনেক বছর ধরে দেখছি এবং এর সঙ্গে আমাদের বসবাস। আমরা আসলে কতটা সচেতন হয়েছি, মানে আপনি সেটা যদি একটু মানে অ্যাসেস করতে পারেন। একই সঙ্গে আমরা কি আসলে প্রিভেনশনের জন্য ঠিক পথে আছি? মানে আমরা কি মানে ব্যাপক হারে যে ক্র্যাশ প্রোগ্রাম বা ইত্যাদি, মানে অন্যান্য দেশ তো সফলতাও পেয়েছে ডেঙ্গু প্রিভেন্ট করার ক্ষেত্রে। ধন্যবাদ। এই আপনি একটা সঠিক জায়গায় এসেছেন। আসলে আমরা সবসময় বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি কত রোগীর চিকিৎসা করবেন, তার চেয়ে আপনি যদি রোগটা না হতে দেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো। এবং এই রোগটা না হতে দেওয়া, এটা একটা ভেক্টরবাহিত রোগ। এটা মশা, এডিস মশার কামড়ে হবে। তো আমরা এই মশার বংশবৃদ্ধিটাকে যদি বন্ধ করতে পারি, কমিয়ে দিতে পারি, তাহলে আপনি ইজিলি এই রোগটার প্রাদুর্ভাব কন্ট্রোল করতে পারেন। তো এই জন্য আমাদের সবার সামগ্রিক সচেতনতাটা দরকার। আপনি যে কথাটা বলেছেন, আমরা কতটা সচেতন হয়েছি, আনফরচুনেটলি আমার মনে হয় আমরা খুব একটা সচেতন হইনি। কারণ আমরা প্রতিদিন দেখতে পাই আমাদের যেখানে বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্ক চলে, সেখানে মানে ইচ্ছাকৃত হোক, অনিচ্ছায় হোক, অবহেলায় হোক, নানান রকম এরকম কিছু সামগ্রী পড়ে থাকে যেখানে বৃষ্টির পানি জমে থাকার সুযোগ পায়। এবং বৃষ্টির পানি যে কোনোভাবেই হোক, বা আপনি গাছ লাগিয়েছেন টবে, সেখানে পানি জমে আছে, আপনি কিছু পাখি পালন করেন, সেখানে তার খাবারের জন্য পানি দেন, এই জিনিসগুলো যে রেগুলার চেঞ্জ করা, যাতে মশা সেখানে ডিম পেড়ে সেই ডিম থেকে পরবর্তী মশা জন্ম না হতে পারে, এই জিনিসগুলো যদি আমরা নিজেরা না করি, আমাদের অথরিটি, আমাদের ধরেন এই কাজের জন্য সিটি কর্পোরেশন, তারা কত করবে? হ্যাঁ, কাজে এই সচেতনতার জায়গাটুকুতে আমাদের ব্যাপক ঘাটতি আছে বলেই আমি এখনো মনে করি। তারপর ধরেন যে এই যে বরিশাল, বিশেষ করে বরিশালের বরগুনা যেখানে হয়েছে, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিজ কন্ট্রোল বিভাগ থেকে এখানে সার্ভে হয়েছে। ওইখানে সুপেয় পানির অভাব আছে, ওনারা বৃষ্টির পানিকেই কালেক্ট করে রাখেন এবং সেই বৃষ্টির পানিটা থাকে আনকাভার। তো আনকাভার থাকলে আপনি আপনার পানির প্রয়োজনে, মানে আপনার যেটা আমরা খাওয়ার পানির প্রয়োজনে আপনি পানিটা সঞ্চয় করেছেন, কিন্তু এটাকে ঢেকে রাখেন। আবার যেটা হয়, ধরেন আমরা কখনো আমার বাসা খালি করে কয়েকদিনের জন্য বাসার বাইরে গেলাম, হ্যাঁ, দেখা গেল যে আমি ওইখানে আমার বালতিতে পানি রয়ে গেছে, কিংবা আমার কোমরটা আমি ঢেকে যাইনি, ওইখানে নিশ্চিতভাবেই এই এডিস মশা ডিম পারবে। এবং আমরা তো আসলে এটা মানে আপনি যেগুলো বলছিলেন এগুলো সব 20 বছর ধরে আমাদের সবার জানা কথা, কিন্তু আমরা এখনো সেটা প্রিভেন্ট করতে পারছি না। জি, আমাদের আসলে জীবনে এই অভ্যস্ততাটা না আনা পর্যন্ত আমরা এই ঝুঁকি থেকে আসলে বেরো হতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং ডাক্তার রফিকুল ইসলাম, যুক্ত হবার জন্য আজকে সংবাদ যোগে।